আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? স্যার, জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে অপারেশনাল অ্যাম্পলিফায়ার। তো অপারেশনাল অ্যাম্পলিফায়ার অর অপএম বেসিক্যালি একটা লিনিয়ার ইন্টিগ্রেটেড সার্কিট, তার মানে বেসিক্যালি আইসি, যেটা আমরা সংক্ষেপে বলি, যেটা আমাদের ডিফারেন্ট টাইপের ম্যাথমেটিক্যাল, লিনিয়ার, নন লিনিয়ার বা বিভিন্ন টাইপের অ্যাম্পলিফিকেশন পারপাসে ইউজ করা যায়। ঠিক আছে? তা ওপেম এর অপারেশনাল অ্যাম্পলিফায়ার নাম হওয়ার পিছনে মেইন কারণ হচ্ছে যে এই ডিভাইসটা ব্যবহার করে আমরা ডিফারেন্ট টাইপের ম্যাথমেটিক্যাল অপারেশন, যেমন অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এছাড়াও ধরো ডিফারেন্ট টাইপের আদার্স, যেমন তোমার লগারিদমিক ক্যালকুলেশন বা অ্যান্টিলগ ক্যালকুলেশন, ইন্টিগ্রেটর, ডিফারেন্সিয়েটর, আমরা এই টাইপের ম্যাথমেটিক্যাল প্লাস আদার্স অ্যানালগ কম্পিউটেশন এরকম জিনিস ডিজাইন করতে পারি। প্লাস হচ্ছে সেম ডিভাইস ব্যবহার করে আমরা এখানে অ্যাম্পলিফিকেশনও করতে পারি। দ্যাট মিনস ওপেম দিয়ে আমরা অ্যাম্পলিফায়ারও ডিজাইন করতে পারি ডিফারেন্ট টাইপের। এই জন্য যে এটা দিয়ে যেহেতু ম্যাথমেটিক্যাল অপারেশন প্লাস অ্যাম্পলিফিকেশন দুইটাই করা যায়, তাই একে অপারেশনাল অ্যাম্পলিফায়ার বলা হয়, আর সংক্ষেপে ওপেম বলা হয়। আর এটা যেহেতু একটা আইসি, সেজন্য এটা বেসিক্যালি একটা ইন্টিগ্রেটেড আইসি মানে সার্কিট বলা হচ্ছে, কারণ এখানে ওপিএম এর প্যাকেজের ভিতরে আসলে অনেকগুলি কম্পোনেন্ট আছে, সবগুলি মিলে যে কাজ করছে, পারফর্ম করছে, এটাই হচ্ছে আসলে ওপিএম। তো এখানে ওপিএম এর একটা শর্ট ব্যাকগ্রাউন্ড বলা আছে যে ওপিএম কবে প্রথম তৈরি করা হয়েছে বা ডেভেলপমেন্ট কি হয়েছে, তা তোমরা দেখে নাও, এটা নামে আর কিছু বলছি না। তবে আমাদের এই সিলেবাসে আমাদের মেইন যে টপিক, দ্যাট মিনস হচ্ছে আমরা যে ওপেম টা নিয়ে পড়বো, এখানে অনেক টাইপের ওপেম এর মডেল আছে। তার মধ্যে UA741 অথবা মাইক্রো A741, যেটা বেসিক্যালি এই ওপেমটা নিয়ে আমাদের সিলেবাসের মেইন টপিক। আমরা এটা নিয়ে ডিফারেন্ট টাইপের ক্যারেক্টারিস্টিক্স, অপারেশন এবং এর বিভিন্ন রকম সার্কিট বা কি কি কাজে ব্যবহার করা যায় সেটা আমরা এই কোর্সে দেখবো। ওকে, তো ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে ওপেম এর তাহলে সিম্বল। আমরা নর্মালি যখন কোনো কিছু সলভ করি বা ইউজ করি, তা আমরা জানি যে প্রত্যেকটা আমরা সিম্বলাইজ করি। তো এখানে ওপেম এর সিম্বলটা দেখতে হচ্ছে এরকম, যেখানে 5টা টার্মিনাল দেখা যাচ্ছে ভিজিবল। তার মধ্যে 2 নাম্বার আর 3 নাম্বার টার্মিনাল হচ্ছে এই যে একটা ট্রায়াঙ্গেল, তার একটা সারফেসের এক সাইডে পড়ছে। এই দুইটা বেসিক্যালি হচ্ছে এই ইএমএস এর জন্য ইনপুট। আর এখানে 6 নাম্বার পিন যেটা আছে, এখান থেকে আমরা আউটপুট দেখছি। এই জন্য এই ডিভাইসের সিম্বল এরকম একটা ট্রায়াঙ্গুলার শেপে করা হয়েছে, যাতে এখানে দুইটা ইনপুট নিচ্ছে এবং একটা আউটপুট দিচ্ছে। দ্যাট মিনস ওপেন টু টার্মিনাল, মানে টু ইনপুট টার্মিনাল ডিভাইস, যেখানে দুইটা ইনপুট দেওয়া যায়। একটা ইনপুট হচ্ছে 3 নাম্বার পিনে, যখন এটা আমরা এখানে অ্যাপ্লাই করবো সেটা পজিটিভ হিসেবে নেবে। আর যদি আমরা 2 নাম্বার পিনে কোনো ইনপুট অ্যাপ্লাই করি, তখন এটা নেগেটিভ হিসেবে ইনপুটে অ্যাপ্লাই করবে। আচ্ছা, আর 6 নাম্বার পিন থেকে আমরা আউটপুট পাবো। যেহেতু এটা একটা আইসি বলছি বা এবং অ্যাক্টিভ ডিভাইস, তুমি এটা দিয়ে অ্যাম্পলিফিকেশন করতে পারবা, সেই জন্য এই ডিভাইসে অবশ্যই বায়াসিং করতে হবে, যেটা বিজিটি, মসফেট বা ফেড সব জায়গায় তোমরা করেছো। তো এখানে বায়াসিং করার জন্য দুইটা টার্মিনাল আছে, একটা হচ্ছে 4 নাম্বার পিন আর একটা 7 নাম্বার পিন। 4 নাম্বার পিনে আমরা নেগেটিভ বায়াসিং যে পোলারিটি আছে সেটা কানেক্ট করব, এবং 7 নাম্বার পিনে আমরা পজিটিভ যে পাওয়ার সাপ্লাই বা বায়াসিং এর জন্য যে ভোল্টেজটা আমরা দিব সেটা অ্যাপ্লাই করব। তার মানে এখানে ডুয়েল বায়াসিং করতে হবে, একটা নেগেটিভ এবং একটা পজিটিভ। এইটা হচ্ছে ওপেম এর বেসিক সিম্বল। তা আমরা এখানে এটাই ইউজ করব। তবে বইতে বা দেখা যায় বিভিন্ন প্রবলেমে আমরা অনেক সময় কোশ্চেন বা ইয়েতে ইউজ করি হচ্ছে শুধু এরকম দেখতে। দ্যাট মিনস আমরা শুধু পজিটিভ আর নেগেটিভ টার্মিনালতে ইনপুট দেই হিসেবে দেই, আর এখানে 6 নাম্বার পিন থেকে আউটপুট নেই। ঠিক আছে? তার মানে এরকম না যে এখানে আসলে আমাদের এই বায়াসিং অ্যাপ্লাই করা নাই। তা আমরা জানি যে কোনো অ্যাক্টিভ ডিভাইস, এটা একটা আইসি, এটাকে অপারেট করার জন্য অবশ্যই বায়াসিং দেওয়া থাকবে, সেটা আর উল্লেখ করা হয় না অনেক সময়। তার মানে আমরা শুধুমাত্র এরকম সিম্বল ইউজ করি। এটা কি বুঝতে পেরেছি সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এরকম থাকলে আমরা ধরে নিব যে তার মানে এটা স্ট্যান্ডার্ড যে বায়াসিং ভোল্টেজ দেওয়া উচিত সেটাই দেওয়া আছে, আর স্পেসিফিক যদি কিছু লেখা থাকে তাহলে তো ওইটাই। ঠিক আছে? তা আমরা সিম্বল হিসেবে এইটা বা এটা দুইটাই ব্যবহার করতে পারবো। ওকে, তো এটা ছিল সিম্বল। তো এখন আসি হচ্ছে আমরা যেহেতু ওপেম নিয়ে কাজ করবো, এটা একটা আইসি বলছি, তাহলে আইসি যখনই হবে তাহলে পিন ডায়াগ্রাম চলে আসবে। যখন আমরা বিজিটি করতাম, বিজিটি বা এরকম আমরা দেখেছি যে একটা কি এরকম সিকোয়েন্সের কথা বলা যায়, ইসিবি এরকম বলেছিল না তোমাদের?
বিজিটি যদি টার্মিনাল নাও যে এরকম একটা যদি বিজিটি হয় তাহলে এর একটা সিকোয়েন্স আছে। তাই আমরা ওপেম এর ক্ষেত্রে পিন ডায়াগ্রাম বলে এটাকে, যে এটা যেটা একটা আইসি, এই আইসিটা বেসিক্যালি এরকম একটা রেক্টেঙ্গুলার ফরম্যাটে আছে এবং এটার প্যাটার্নটা কি পিন ডায়াগ্রামের, যে এটার বাই ডাইরেকশনাল, আপনি এখানে দুই সাইডে পিন দেওয়া আছে, ঠিক আছে। তা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল এখানে 5টা পিন ইউজ হচ্ছে, তাহলে এখানে সিমেট্রিক্যাল এই জন্য 8টা পিনের এরকম একটা আইসি। আচ্ছা, তো আইসিটা অনেক প্যাটার্নের হয়, আমি আবার বলে নিই কিছু জিনিস এক্সট্রা, যে এটা যেহেতু একদম প্রাইমারি বেসিক লেভেলে, দেখো কোন সালে প্রায় অনেক আগে এই জিনিসটা হয়েছে এবং এই 741ই প্রায় 60 60 তোমার ইয়ে করা হয়েছে। তা তখন আইসি গুলিতে এত পিন ইউজ হতো না। তোমরা কেউ যদি এখন কোন একটা সার্কিটের বা মোবাইলের পিছনে বা কম্পিউটারের আইসি গুলো দেখো, দেখবা যে এখনকার আইসি গুলোর সিম্বল কিন্তু নর্মালি তো ডিফারেন্ট, তোমরা কি এরকম দেখেছো না? এমনকি তোমাদের ওই যে বিভিন্ন ইঞ্জিনিয়ার্স বা এগুলির যে লোগো ইউজ করে সেখানে কিন্তু দেখবো যে আইসির সিম্বল এরকম কিছু দেওয়া হয়, দেখেছো এরকম? হ্যাঁ, আচ্ছা, এর কারণ কি? কারণ এখনকার আইসিতে অনেক পিন থাকে, অনেক একটা ছোট একটা আইসি অনেক ফাংশন করতে পারে। তুমি যদি মোবাইলের পিছিয়ে দেখবে যে একটা মোবাইলের সার্কিট কিন্তু খুব একটা বড় না, ওর তার মানে ওখানে যে আইসি বা যে ডিভাইস গুলো দেওয়া আছে বা সিপিইউ হিসেবে সেগুলি অনেক কিছু পারফর্ম করতে পারে। তো এখানে অনেক পিন লাগে। এমনকি তুমি যদি কম্পিউটারের সিপিইউ দ্যাট মিনস হচ্ছে প্রসেসর খুলো, দেখবে যে কম্পিউটারের প্রসেসরের পিন গুলি এখন আর এরকম না। এটা যদি প্রসেসর, এর নিচে দেখবে ডট 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 অনেকগুলো পিন আছে, আগে পিন হিসেবে থাকতো এবং পিনের মধ্যে বসাতে হতো, এখন পিনও থাকে না, এখন জাস্ট কানেক্টর থাকে, প্রেসারাইজ দিয়ে বসায় দেওয়া হয়, কারণ এতগুলি কানেকশন থাকে। আচ্ছা, তা ওপেম যেটা একদম ইনিশিয়াল লেভেলে, তার এখানে 8টা পিন ছিল, তার দুই সাইডে পিন আছে। পিনটা আমরা কিভাবে মার্ক করব? তা এখানে একটা নচ মার্ক থাকবে এরকম, অথবা এই জায়গায় 1 নাম্বার পিনের পাশে একটা ডট থাকবে। তো আমরা এটা দেখে বুঝবো যে ফার্স্ট এটা হচ্ছে 1 নাম্বার পিন, দেন আমরা সিরিয়ালি নিচে কাউন্ট করে যাব 1 2 3 4, দেন যেখানে কাউন্ট শেষ হবে অপোজিট থেকে আবার বাকি সংখ্যাগুলো কাউন্ট করব। এটা হচ্ছে ওপেম এ বা যে কোনো আইসির ক্ষেত্রে কাউন্ট করার প্রসিডিউর। এটা কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে এখানে এই 5টা পিন দেখো এখানে মার্ক করা আছে, এর বাদে আরো 3টে পিন আছে, একটা হচ্ছে অফসেট নাল 1 নম্বরে, সিমিলার আরেকটা জিনিস আছে 5 নম্বরে। এই দুটো হচ্ছে আমরা জানি। অফসেট কি জিনিস আমরা কি জানি? ভি অফসেট এরকম কিছু দেখেছি না আমরা, ডিসি স্যার, ডিসি মানে ডিসি ভ্যালু। তো আমরা যদি ডিসি থেকে বাদ দিতে চাই আউটপুটের ইফেক্ট থেকে এরকম, তখন আমরা 1 আর 5 নম্বর পিন ইউজ করব। নরমালি আমাদের এটা খুব একটা ইউজ হয় না, তবে দেখবা যে কিছু সার্কিটে বেসিক্যালি মধ্যে একটা সার্কিটে দেবো অসিলেটর বা এরকম কোন একটা সার্কিটে ইলেকট্রনিক্স ল্যাবে দেখবা যে 1 আর 5-এর মধ্যে ক্যাপাসিটর ইউজ করা হয়েছে, বাট নরমালি এটা ইউজ করা হয় না। আর 8 নম্বর পিনে কোনো কানেকশন নেই, তার মানে এখানে 8 নম্বর পিনটা হচ্ছে যেহেতু আইসির প্যাটার্নটাই হচ্ছে এরকম সিমেট্রিক্যাল পিন থাকবে, তাই এই প্যাটার্ন ফলো করে করতে গিয়ে 8 নম্বর পিন আসছে, বা 8 নম্বর পিনের সাথে কোনো কানেকশন নাই, এটা একটা অ্যাডিশনাল এক্সট্রা পিন, ঠিক আছে। তো এই জন্য এটাকে আমরা নো কানেকশন বা এরকম কিছু বলছি। তো এটা ছিল হচ্ছে ওপেম এর জন্য পিন ডায়াগ্রাম, ঠিক আছে। তো এইটা বেসিক্যালি যদি আমরা সিম্বল হিসেবে দেখি তাহলে সেটা হচ্ছে ওইটা ছিল, আর এইটা হচ্ছে সেই আইসিটার ডায়াগ্রাম, যেটা আমরা কোনো প্র্যাকটিক্যালি কোনো কিছু নিয়ে ওপেম নিয়ে কাজ করি, তো এরকম একটা আমরা আইসি পাবো যেখানে এরকম চারটা চারটা 8টা পিন আছে, যেটা আমরা যে একটু আগে দেখেছিলাম। এবং এখানে দেখো যে নচ মার্কের কথা বলছি ওইটা দেওয়া আছে। তা আমরা ওইটা দেখেই আমরা বুঝবো যে এর পাশে দ্যাট মিনস হচ্ছে বাম পাশে এটা হচ্ছে 1 নম্বর পিন, 2 3 4 এভাবে করে কাউন্ট করে পিনটা বসাতে পারবো। এটা কি বুঝতে পেরেছি? আচ্ছা, এটা কি বুঝতে পারলাম জিনিসটা? জি স্যার। জি স্যার, আমাকে বলো তো, কেউ কি ওপেম দেখেছিল সামনাসামনি, মানে ল্যাবে এরকম ওপেম নিয়ে কাজ করো? না স্যার, দেখুন। কোনো ল্যাবে বা কোনো প্রজেক্টে কখনো করোনি? নো স্যার। না, একটা No, ওপেম sir. সাইজ কত হয়ে বুঝতে পারবা, কেউ বলতে পারবা? আমি যদি বলি যে এই ওপেমটা এখান থেকে ডায়াগোনালি মেজার করি অথবা এই লেন্থেই মেজার করি, সেটা কতটুক হতে পারে একটা ওপেমের সাইজ? না, আমরা যেহেতু এখানে ইমেজ দেখছি, আমরা এখান থেকে আসলে সাইজটা বুঝতে পারবো না, বাট তোমাদের কাছে কতটুকু মনে হচ্ছে সেটা জানতে চাই। মিলিমিটারে হবে। মিলিমিটারে হবে স্যার। মিলিমিটার? কত মিলিমিটার? স্যার 1 সেন্টিমিটার হতে পারে। হ্যাঁ, এটা যেটা বেসিক্যালি হচ্ছে যে 1 সেন্টিমিটারের মতো কিছু হবে, তার মানে একটা 1 সেন্টিমিটার এরকম ছোট চিপ। তোমরা বিজিটি দেখেছো না? বিজিটি কি আরো ছোট ছিল নাকি অলমোস্ট কাছাকাছি সাইজের কিছু ছিল? কাছাকাছি। তাহলে দেখো ওই এই ওপেমটার যদি আমরা ইন্টারনাল সার্কিট দেখি তাহলে সেটা ডায়াগ্রাম হচ্ছে এরকম। তো এখানে অনেকগুলি বিজিটি দেখা যাচ্ছে, জি জি স্যার। স্যার। তার মানে এই সব কিছু মিলে
শুধু বিজিটি না, এখানকার বিজিটি ক্যাপাসিটর আছে, দেখো রেজিস্ট্যান্স আছে বিভিন্ন জায়গায়, সবকিছু মিলে এই সার্কিটটা তৈরি করা হয়েছে। তার মানে যেহেতু এই পুরো সার্কিট মানে এই ডিজাইনটা এর ভিতরে আছে, এই জন্য এটাকে আমরা আইসি বলছিলাম, ইন্টিগ্রেটেড সার্কিট। বুঝতে পেরেছি? আর যখন আমরা ইন্টিগ্রেটেড সার্কিট এরকম বানাই, তখন আমরা যখন এটাকে ফ্যাব্রিকেট করি তখন আমরা কি করি, কম্প্যাক্ট করে আনি। ক্লিয়ার ব্যাপারটা? তা ওই আমলে যখন এটা করা হয়েছে তখন এই জিনিসগুলো করা হয়েছে। বাট আমরা জানি এখনকার আমরা একটা মাইক্রোপ্রসেসর যখন দেখি, এরকম দেখো না, মাইক্রোপ্রসেসর কি কেউ দেখেছো কম্পিউটারে চিপ যখন মানে প্রসেসর যেটা জি স্যার। খোলার পরে দেখেছো জি স্যার। এটা ডায়াগোনালি লেন্থ প্রায় মনে হয় 1.5 ইঞ্চির মতো, ঠিক আছে? কিন্তু আমরা জানি যে এখনকার নতুন যে প্রসেসর গুলো এগুলিতে বিলিয়নস অফ ট্রানজিস্টর থাকে। তার মানে এই যে আমরা বিজিটি বলতেছি, এরকম বিজিটির সংখ্যা ওখানে হচ্ছে প্রায় 1 থেকে 100 বিলিয়ন পর্যন্ত। কথা কি বুঝতে পারছি? স্যার তার মানে এরকম কিভাবে ইউজ করা হবে? মানে স্যার, এতগুলি কেন billion হচ্ছে, billion তোমার যেটা হচ্ছে যে তোমাকে যে বলা হচ্ছে না এখন যে যেমন 7 ন্যানোমিটার টেকনোলজি বা 10 ন্যানোমিটার টেকনোলজি, তাহলে চিন্তা করো এরকম যদি গেটের টেকনোলজি ইউজ করে তখন এক একটা ইয়ের সাইজ অনেক ছোট হয়ে যাচ্ছে। তো এরকম করে বিভিন্ন আর্কিট ইয়ে করে তবে এতগুলি এর মধ্যে অ্যাড করা যাচ্ছে। স্যার ডিজাইন গুলো স্যার কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, মানে এতগুলো বিজিটি? আচ্ছা, এগুলো ডিজাইন গুলো অনেকগুলি হচ্ছে প্রসেস হচ্ছে তোমার ওইরকম মেশিনারিজ থাকে এবং স্টেপ বাই স্টেপ ওর মধ্যে ফেব্রিকেট করে। তা অনেকগুলি যেটা হয় যে ওইভাবে ডিজাইন করার পর ফেব্রিকেট লেয়ার বাই লেয়ার ওর উপরে ম্যাটেরিয়ালের ডিপোজিশন করে। তো এটার জন্য আবার তোমাদের ফেব্রিকেশন প্রসেস বুঝতে হবে, তো ওইটা এখন আসলে বুঝবো না বললে। তা ওইটা যখন করে তোর মধ্যে একদম ইমপিউরিটি মানে কি বাতাসের মধ্যে কোনো ইমপিউরিটি থাকতে পারবে না, ওইরকম একটা ধরো ওটাকে বলা হয় কি ক্লিন হাউস, ঠিক আছে, গ্রিন রুম বা এরকম বলা। দ্যাট মিনস হচ্ছে একদমই কোনো অ্যাডিশনাল ম্যাটেরিয়াল থাকবে না, পিওর ইয়ে থাকবে। এই সময় তুমি বিভিন্ন ম্যাটেরিয়ালের লেয়ার ওর মধ্যে ডিপোজিশন করবে, ঠিক আছে, দ্যাট মিনস গ্রো করবে এবং ইন্টার কানেকশন করবে। এইভাবে করে একটা ওয়েফার বলে ওইটাকে, দেখো এরকম সিডির মতো দিক থাকে, এর মধ্যে অনেকগুলো চিপ ডিজাইন করা হয়। তো এটা অনেক কঠিন প্রসেস, আমি পুরো নিজেও ভালো মতো পুরো ডিটেলস জানি না। তা যত টেকনোলজি ডেভেলপ হচ্ছে তো এইসব কোম্পানি এরকম ম্যানুফ্যাকচারিং করতে পারে এইসব ফেব্রিকেশন, তো ওরা তখন এগুলো নতুন টেকনোলজি অ্যাপ্লাই করে এভাবে করে তোমার এক একটা প্রসেসরের মধ্যে ট্রানজিস্টরের সংখ্যা বাড়াচ্ছে, ঠিক আছে? এটা অনেক কমপ্লেক্স জিনিস, আমি অনেক কিছু যেগুলি টার্ম বললাম এগুলো অনেকগুলি হয়তো তোমরা জিনিসগুলি বুঝবে না, আরো অনেক কিছু আছে যেটা হয়তো আমি নিজেও ভালো মতো বুঝি না। বুঝতে পেরেছো কি বলছি? বাট টেকনোলজি ডেভেলপমেন্টের সাথে দুইটা ভাগ আছে, আমি এটা বলে নেই। সেটা হচ্ছে কিছু কোম্পানি যেমন ধরো ইন্টেল বা এরা যেটা করছে ডিজাইনটা তৈরি করছে যে প্রসেসরের ডিজাইন কেমন হবে, এরকম ভাবে অনেক কোম্পানি এরকম ডিজাইন করে। কিন্তু সব কোম্পানি আবার বড় বড় যারা বলে যে ইন্টেল বা এরা হয়তো বা ডিজাইন বানাতে পারে, সব কোম্পানি আবার চিপ ডিজাইন বানাতে পারে না। চিপ বানানোর জন্য আলাদা কিছু কোম্পানি আছে, ওরা ওই পার্টিকুলার ডিজাইন দিলে ওরা তখন এটাকে ডিভাইস হিসেবে তৈরি করে দেয়। ওই যে টেকনোলজি বাড়াচ্ছে এটাও একটা কম্পিটিশন, এটা আলাদা একটা টাইপের ওদের বিজনেস আছে। দ্যাট মিনস হচ্ছে টেকনোলজি একটা ডেভেলপ করে যে কোম্পানি নতুন টেকনোলজি যে যত কম ন্যানোমিটার ডিজাইন করে দেবে তখন সে ওই মার্কেট গুলি পেয়ে যায়। এভাবে করে অনেক টাইপের ইস্যু আছে, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে সার্কিট ইন্টারনাল। এই জিনিসটা আমাদের আসলে কোর্সে দেখার জন্য এটা তোমাদের মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট দেখবা কি যে অনেকগুলো এলিমেন্ট আছে। এখানে দেখো ওই 3 নাম্বার পিন 2 নাম্বার পিন তোমরা কি দেখতে পাচ্ছ? মানে এটা দেখানোর উদ্দেশ্যই হচ্ছে ওইটা যে এখানে অ্যাডিশনাল যে ওই জিনিসটাই এখানে এখানে রাখো, এই যে 3 নাম্বার পিন, এই যে 2 নাম্বার পিন, এই যে 1 নাম্বার পিন, 5 নাম্বার পিন, ঠিক আছে, এই যে 7, এই যে 4, এই যে 6 নাম্বার দেখা গিয়েছে। তার মানে সবগুলি এই সার্কিটের মধ্যে কানেক্টেড। বাট এটা আমাদের মনে রাখার দরকার নেই। তবে আমাদের এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে এই টাইপের ব্লক গুলি আছে সেটা আমাদের মনে রাখতে হবে, কারণ যে এখানে এই টাইপের জিনিসগুলি মিলে দ্যাট মিনস হচ্ছে প্রত্যেকটা ব্লকের এরকম দেখা যাচ্ছে ব্লু, রেড কালার, গ্রিন কালার, দেখতে পাচ্ছ কি তোমরা? জি স্যার। এই ব্লকগুলি Yes, sir. হচ্ছে পার্টিকুলার মিলে কিছু ফাংশন করছে। যদি আমরা গ্রিন ব্লক ব্লু ব্লকটাকে চিন্তা করি, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। তোমরা এর কাজ হচ্ছে ইনপুট নিয়ে সে ওর মধ্যে ডিফারেন্সিয়াল, আপনি দুইটা ইনপুট যদি একটা পজিটিভ একটা নেগেটিভ এদের মধ্যে পার্থক্য কত সেটা সে বের করে অ্যাম্পলিফাই করবে। দেন এই যে এই কালার যেটা আছে এখানে এটা কাজ হচ্ছে যে ডিফারেন্সিয়াল আউটপুট থেকে নিয়ে একবার ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন এই লেভেলে করবে, ঠিক আছে? এরপরে যে কাজটা আছে এই দুইটা মিলে আসলে একটা ব্লক, এটা আউটপুট সাইডে বলে। এদের কাজ হবে যে এইটাকে আরেকবার অ্যাম্পলিফিকেশন করে আউটপুটে প্রোভাইড করবে এবং কারেন্টের ভ্যালু লিমিট করবে। তো এইভাবে প্রত্যেকটা ব্লকের আলাদা কাজ আছে।
তা এখানে কি কি ব্লক আছে এটলিস্ট এটা তোমাদের জানতে হবে, ঠিক আছে? ওকে, এইটার কাজ আমরা নেক্সট পেজে দেখবো আবার, সেটা আমি ওখানে লিখে দিয়েছি, তা ওখানে দেখি এটা। বেসিক্যালি যখন আমরা অপারেশনটা যদি ভিতরে ব্লক ওয়াইজ দেখতে চাই, তাহলে আমাদের একে এরকম একটা ডায়াগ্রামে ভাগ করা যায়, যেখানে তিনটা ব্লক আছে। ফার্স্ট ব্লকটা হচ্ছে যেটা ইনপুট স্টেজ বলছি, সেটাকে নাম হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। সেটাও কিন্তু আগের পেজে ছিল, এই দেখো এই যে এটা ব্লুটা, এই জন্য আমি এখানে কালার দিয়েও লিখে দিয়েছি। দেন সেকেন্ড যে ব্লকটা সেটা হচ্ছে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, যেটা এখানে ছিল, আমি বলেছিলাম এটার নাম ছিল ক্লাস এ গেইন স্টেজ, বা এটা একটা বেসিক্যালি ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। আর থার্ড বা লাস্ট স্টেজ যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি একটা পুশ পুল অ্যাম্পলিফায়ার, যেটা বেসিক্যালি একদম ফাইনালি যে আউটপুট এখান থেকে প্রোভাইড করবে। তো এর মাঝে আরো কিছু ব্লক আছে, যেমন কারেন্ট মিরর, বা যেটা আমি বলেছিলাম আরো কিছু ক্যাপাসিটর বেরিয়ে আছে, সেগুলো এখানে দেখো রেড কালারে দেখানো হয়েছে। বাট এগুলো অ্যাডিশনাল সাপোর্টিং ব্লক। মেইন ওয়ার্কিং প্রিন্সিপালে এই তিনটা ব্লক মিলে একটা ওপেম এর মতো কাজ করে। ওকে, তাহলে ফার্স্টে যদি আমরা ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারটা দেখি, তাহলে যেটা এখান থেকে বুঝতে পারবো, তাহলে খেয়াল করে দেখো, ডিফারেনশিয়াল স্টেজ হচ্ছে যে প্রথমে আমি এখানে দুইটা ইনপুট অ্যাপ্লাই করছি, ঠিক আছে? কোন দুইটা ইনপুট অ্যাপ্লাই করছে? এই যে তুমি ইনভার্টিং এবং নন ইনভার্টিং টার্মিনালে দুইটা ইনপুট অ্যাপ্লাই করছো। এর কাজ হবে যে দুইটা ইনপুটের মধ্যে ডিফারেনশিয়াল ইনপুটটা সে নিবে, নেওয়ার পরে এতে দেখো ভোল্টেজের যে পার্থক্য হবে, এই দুইটা পার্থক্যকে সে অ্যাম্পলিফিকেশন করবে। এই যে অ্যাম্পলিফিকেশন করবে সেটা হচ্ছে ডিফারেনশিয়াল অ্যাম্পলিফিকেশন গেইন। এবং এদের মধ্যে কমন মোড রিজেকশন বলে একটা, যাতে দুইটার মধ্যে নয়েজ আসতে পারে বা ইফেক্ট, ওই নয়েজটাকে সে দূর করবে কমন মোড হিসেবে। দূর করার পরে, এবং এর একটা এডিশনাল প্রপার্টি হচ্ছে ইনপুট ইম্পিডেন্স হাই, সেজন্য ইনপুট থেকে সে এক্সট্রা কোনো কারেন্ট এগুলো ড্র করবে না, এবং শুধুমাত্র ওদের ভোল্টেজের ডিফারেন্সের ইনফরমেশনটা অ্যাম্পলিফাই করে এই ভোল্টেজ স্টেজে পাঠিয়ে দিবে। দ্যাট মিনস এর পরেরটা হচ্ছে জন্য বলছে ইন্টারমিডিয়েট অথবা ভোল্টেজ অ্যাম্পলিফায়ার স্টেজ। এটা বেসিক্যালি সেকেন্ড স্টেজ। এখানে কি করা হবে যে ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার ওখান থেকে যে আউটপুট পাচ্ছে সেটাকে নিয়ে একবার অ্যাম্পলিফিকেশন করা হবে, এবং অ্যাম্পলিফিকেশন করার পরে এটা গেইনটা কোন ডেসিবেলে স্কেল হবে, দ্যাট মিনস হচ্ছে কি কি ফ্রিকোয়েন্সি, মানে কোন ফ্রিকোয়েন্সিতে কাজ করতে হবে সেই জিনিসগুলো এখানে ডিফাইন হবে। এবং ফাইনালি এটা আউটপুট স্টেজ দেবা, এই পুশ পুল অ্যাম্পলিফায়ার স্টেজে ওই সিগন্যাল আউটপুটটাকে পাঠিয়ে দিবে। আর ফাইনালি আউটপুট স্টেজে যেটা আছে সেখানে যেটা হবে যে এই যে তুমি ফার্স্টে ইনপুট নিলা, ওইটাকে আবার মাঝে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার দিয়ে অ্যাম্পলিফিকেশন করে ফাইনালি যখন এখানে আসলো, তখন এর কাজ হবে যে এখানে আউটপুট রেজিস্ট্যান্স থাকবে সার্কিটটার, যেটা ভ্যালু অনেক নেগলিজেবল, খুবই কম একটা ভ্যালু, এবং এর সাথে তুমি আউটপুট কানেক্ট করা হবে যাতে এই ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করতে পারে আউটপুট এরিয়া দিয়ে, ঠিক আছে? এবং সেটাই বলছে যে কারেন্ট লিমিটার আছে, এখান থেকে ম্যাক্সিমাম কত কারেন্ট দিতে পারবে সেটা ডিফাইন করে দিবে, এবং এই ডিভাইসটার আউটপুটে শর্ট সার্কিট প্রোটেকশন প্রোভাইড করবে এই পুশ পুল সার্কিট। তা এইটার ডায়াগ্রাম প্লাস এই নোট যে এক্সপ্লেনেশন গুলি আছে, এটা তাহলে তোমরা একটু পড়বা, এটা মনে রাখবা। আর সার্কিটের যে পার্ট দেখো এখানে আমি কালার দিয়েও বলে দিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো যে বেসিক্যালি এখানে কোন ব্লকটা কোন কাজ করছে। আর এটা জেনারেল ব্লক ডায়াগ্রাম হিসেবে যদি আমরা অপারেশন জানতে চাই, তাহলে সেটা হচ্ছে এই কাজটা। এটা কি বুঝতে পেরেছি? এই যে থিওরিটিক্যাল জিনিস, এটা তোমাদের পড়ে একটু জেনে নিতে হবে যে কোন ব্লকটা কি কাজ করছে বা কি। ওকে, তাহলে আমরা পরেরটা চলে যাই। এগুলি সবই থিওরিটিক্যাল কথা। তা এতক্ষণ যেটা দেখলাম সেটা ব্লক ডায়াগ্রাম এবং ওদের কাজ দেখলাম, বাট আমরা তো ব্লক গুলি কিভাবে কাজ করে সেটা বুঝবো না। তা আমরা ওপেম এর অপারেশন বোঝার জন্য যেটা করতে হবে, আমাদের এর একটা ইকুইভ্যালেন্ট সার্কিট লাগবে। তাহলে আমরা এখানে ওই ওপেমটার একটা আইডিয়াল ইকুইভ্যালেন্ট সার্কিট ধরতে পারি, ঠিক আছে? আইডিয়াল ইকুইভ্যালেন্ট সার্কিট কি হচ্ছে যে এখানে আমরা ডিফারেনশিয়াল ইনপুট, এটাও কিন্তু ওইটার সাথে রিলেটেড, তোমরা যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে প্রথমে আমরা একটা ইনপুট রেজিস্ট্যান্স থাকবে, এর কাজ হবে যে দুইটা ইনপুট যেটা ছিল একটা ইনভার্টিং আর একটা নন ইনভার্টিং, এদের মধ্যে ডিফারেনশিয়াল ইনপুট নিবে। ডিফারেনশিয়াল ইনপুটের ভ্যালু যদি Vx হয়, সেই ভ্যালুটাকে সে ইনপুটে নেওয়ার পরে সেটাকে আউটপুটে আমরা একটা অ্যাম্পলিফাইড ভার্সন দিব। অ্যাম্পলিফাইড কতটুকু হবে সেটাকে বলা হচ্ছে এখানে গেইন হিসেবে। গেইনটা যদি এ হয়, তবে এই গেইনটাতে স্পেসিফিক টাইপ আছে, এটাকে বলা হয় ওপেন লুপ গেইন, এই জন্য AOL। তার মানে আমরা এখানে আউটপুটে যখন ভ্যালু হবে তখন পাবো কি ওপেন লুপ গেইন ইনটু এই যে ইনপুটে যে ডিফারেনশিয়াল ভোল্টেজ পাচ্ছিল Vx, সেটা। তো এই ভোল্টেজটা সে আউটপুটে প্রোভাইড করবে। তো এই ভোল্টেজটা প্রোভাইড করার জন্য কি করব, যে ওপেম বেসিক্যালি এখানে যেহেতু ইনপুট ভোল্টেজের ভেরিয়েশন থেকে আউটপুট ভোল্টেজ দিচ্ছে, সো আমরা এখানে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স একটা ইউজ করব, যেখানে গেইনটা হচ্ছে ওপেন লুপ গেইনের সমান,
আর ডিপেন্ড করছে সেই ইনপুট ডিফারেন্সিয়াল ভোল্টেজের উপরে। এবং ফাইনালি কি হবে, এই ভোল্টেজটা এই আউটপুট রেজিস্ট্যান্স দিয়ে লোডের এখানে যাবে। আচ্ছা, তো এখানে ফাংশনটা কিভাবে করছে, যে আমরা বলেছি যে থিওরিটিক্যালি ইনপুট রেজিস্ট্যান্স অনেক বেশি, তো এটা যদি অনেক বেশি হয়, ধরলাম যে টেন্স টু ইনফিনিটি, তাহলে এই জায়গায় কি ওপেনের মতো কাজ করবে না? জি স্যার। তাহলে এদের দুইজনের ভোল্টেজের পার্থক্যই তো ডাইরেক্টলি ভিএক্স হয়ে যাবে। যে আমি দুইটা ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করি, আমি বললাম যে এখানে ভি1 করছি, এখানে ভি2 করছি, তাহলে আমরা কি বলতে পারবো ভিএক্স সমান হচ্ছে ভি1 মাইনাস ভি2? জি স্যার। আর আউটপুটকে যদি ভি আউটপুট বলে, যেটা ছিল হচ্ছে ওপেন লুপ গেইন ইনটু ভিএক্স, তাহলে আমরা কি এটা বলতে পারবো যে ওপেন লুপ গেইন ইনটু আসলে ভি1 মাইনাস ভি2? জি স্যার। আর বলা হয়েছিল যে আউটপুট রেজিস্ট্যান্স অনেক কম, তার মানে টেন্স টু জিরো হলে এখানে কোনো ড্রপ হবে না, তা পুরোটাই আউটপুটে চলে যাবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি এই অপ অ্যাম্পের ইকুইভ্যালেন্ট মডেল, যেখান থেকে আমরা এই জিনিসটাও ব্যাখ্যা দিতে পারি। তো এটা কি বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এগুলি সবই থিওরিটিক্যাল, তোমরা যখন আরো পড়বে আরো ডিটেলস বুঝতে পারবে। ম্যাথমেটিক্যাল জিনিস যখন আসবে তখন ওইগুলি আমরা সার্কিট ডিজাইন আরো ডিটেলস এ বলবো। ওকে, তো এখন চলে আসে এই যে আমরা একটা আইডিয়াল ওপেম এর জন্য ইকুইভ্যালেন্ট সার্কিট দেখলাম, তাহলে এর প্রপার্টি গুলি কি সেটা আমরা জানবো। তার মানে ওপেম এর ক্যারেক্টারিস্টিক বা যে প্রপার্টি, সেটা যখন ওপেম ডিজাইন করা হয়েছিল তখন ধরা হয়েছিল যে একটা আইডিয়াল ওপেম ডিজাইন করার জন্য এই এই প্রপার্টি গুলো থাকা উচিত, সেটা আমরা এখানে দেখবো। দেন আমরা প্র্যাকটিক্যাল ওপেমে আসলে প্রপার্টি গুলো কি সেটাও দেখে নিব। ওকে, তো ফার্স্টে যেটা দেখে সেটা হচ্ছে যে ওপেমে বলা হচ্ছে যে এখানে একটা ইনফাইনাইট ওপেন লুপ গেইন হবে। তো আমরা এই যে একটু আগে দেখেছিলাম না যে গেইনটা AOL বলেছিলাম না, এটার নাম কি বলেছিলাম, যে ওপেন লুপ গেইন। সেটা থিওরিটিক্যালি একটা আইডিয়াল ওপেমের জন্য হওয়া উচিত ইনফিনিটি। বুঝতে পেরেছি? তার মানে তুমি ইনপুটে যে ভোল্টেজ দিবা সেটা অনেক মানে ওটাকে অনেক গুণ বাড়িয়ে আউটপুটে একটা ভোল্টেজ পাবা তুমি, ঠিক আছে? ইনফিনিটি তো কোনো ফিক্স ভ্যালু নেই, তার মানে তুমি এটাই বোঝানো হচ্ছে যে অনেক বেশি বাড়িয়ে একটা আউটপুটে ভ্যালু পাবে। সেকেন্ড যেটা বলা হচ্ছে যে ইনপুট রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স, সেটা হচ্ছে ইনফিনিটি, যেটা আমি একটু আগে বলেছিলাম যে আমাদের এখানে যদি ইনপুট রেজিস্ট্যান্স ইনফিনিটি হয়ে যাবে, অনেক বেশি থাকে, তাহলে আসলে ওপেম কি করবে? কোনো কারেন্ট ড্র করবে? নো স্যার। খেয়াল করে, যদি রেজিস্ট্যান্সটা যদি ইনফিনিটি হয়ে যায় বা সার্কিটের ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি ইনফিনিটি হয়ে যায়, তার মানে কি? ইনফিনিটি মানে হচ্ছে ওপেন লুপ, ওপেন সার্কিট, তাহলে তো আসলে কোনো কারেন্ট ফ্লো করবে না। বুঝতে পেরেছি কি? আচ্ছা, তাহলে কারেন্ট ফ্লো না করলে কি হবে? ওপেন সার্কিট, তার মানে ওই দুই টার্মিনাল অ্যাক্রসে তুমি ডিফারেন্সিয়াল যেহেতু পুরোটা ইনপুটই পাবা। থার্ড হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স, এটা হচ্ছে জিরো, তার মানে এই যে আউটপুট সাইডে যে রেজিস্ট্যান্স ছিল আর নোট, সেটা হচ্ছে জিরো, তার মানে সার্কিটে ইন্টারনাল কোনো কিছুতে কোনো ড্রপ হবে না, তার মানে লস হবে না। এর পরেরটা হচ্ছে দেখো বলা হচ্ছে যে এই সেখানে ইনপুট সাইড থেকে কোনো অফসেট কারেন্ট আসবে না, তার মানে ইনপুটে যে অফসেট কারেন্ট আসবে সেটার ভ্যালু হচ্ছে 0 ন্যানো বা 0 অ্যাম্পিয়ার, যেটাই বলা। সিমিলার ভাবে ইনপুটে কোনো অফসেট ভোল্টেজ আসবে না, মানে ইনপুট থেকে কোনো অ্যাডিশনাল অফসেট ভোল্টেজ বা কারেন্ট কোনোটাই ড্র করবে না, ঠিক আছে? এর পরেরটা হচ্ছে যে এই ডিভাইসতে তুমি যখন অ্যাম্পলিফিকেশন করবে, আউটপুটের কোনো রেঞ্জ থাকবে না, তার মানে আউটপুটের ভ্যালু যেটাই হোক সে ওই ভ্যালু দেখা দেবে, যেটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যত রিয়েল ভ্যালু আছে সেটাই আউটপুট হতে পারবে। বাট থিওরিটিক্যালি এটা কখনোই সম্ভব না, ঠিক আছে? মানে থিওরিটিক্যাল না, প্র্যাকটিক্যালে সম্ভব না, থিওরিটিক্যালে সম্ভব না। বাট আমরা বলছি যে এই জিনিসটা হওয়া উচিত, এটা কনসেপ্ট থেকে আসছে, যেহেতু আইডিয়াল কেসে কথা বলা হচ্ছে। আর বলা হচ্ছে যে আউটপুটের এখানে ভ্যালুতে লিমিটেড, মানে আউটপুটে কোনো লিমিটিং ভ্যালু থাকবে না, মানে এমন হবে না যে আউটপুটে কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু এটা। এখানে কেমন যতই হোক সে আউটপুট দিতে পারবে, যেহেতু আমরা সবগুলি আইডিয়াল কেসের জন্য ধরছি। এর পরের কেস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা জানি যখন আমরা এখানে অ্যাম্পলিফিকেশন বা কোনো ইনপুট এসি সিগন্যাল রিলেটেড জিনিস নিয়ে কাজ করবো, তো এসি সিগন্যাল যেহেতু ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড, তো এখানে ওই জন্য ওই ফ্রিকোয়েন্সিতে ওই ব্যান্ডউইথের মধ্যে পড়ছে কিনা সেটা ইম্পর্টেন্ট। সেজন্য এখানে বলা হচ্ছে যে এর ব্যান্ডউইথ হচ্ছে ডিভাইসটার ইনফিনিটি, তার মানে এই ডিভাইসটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সব ফ্রিকোয়েন্সিতে কাজ করবে, কোনো ফ্রিকোয়েন্সি লিমিটেশন নাই। এর পরের যে পার্ট সেটা বলা হচ্ছে যে গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট, সেটা ভ্যালু বলা হচ্ছে ইনফিনিটি। এটা তোমরা ল্যাবে দেখেছিলে না? সিমুলেশন ল্যাবে আছে না? গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট কেউ কেউ বের করেছো? জি স্যার।
আচ্ছা, তো গেইন ব্যান্ডুটি বলে কি মানে একটা ফাইনাইট ভ্যালু ছিল না, বড় অনেক কিছু। অনেক বড় একটা ভ্যালু। তো বলা হচ্ছে যে আইডিয়াল কেসে এই ভ্যালু তো ইনফিনিটি হবে। সিমিলার ভাবে স্লিউ রেটের ভ্যালু বলা হচ্ছে ইনফিনিটি, যে এখানে স্লিউ রেটের ভ্যালু ইনফিনিটি মিনস হচ্ছে যে আউটপুটে যদি অনেক বেশি ভেরিয়েশন হয় সেটাতেও কোনো প্রবলেম হবে না, সেটা রেঞ্জ যেহেতু ইনফিনিটি। দেন বলা হচ্ছে যে এখানে কোনো ফেজ শিফট হবে না, তার মানে ইনপুট আউট যে এরকম দিবা ওরকম আউটপুটের মধ্যে কোনো ডাইরেক্টলি ফেজ শিফট হবে না। এখানে নয়েজের কোনো এফেক্ট নাই, তার মানে এখানে কোনো নয়েজ বা এরকম যারা আউটপুটে কোনো এফেক্ট হবে না। সার্কিটে যেহেতু ইনপুট আউটপুট রেজিস্ট্যান্স এর ইফেক্ট গুলো এরকম যে আউটপুট রেজিস্ট্যান্স 0, এখানে কোনো কারেন্ট ড্র করছে না, সেজন্য এখানে কোনো লসও হবে না। তার মানে বলছে সার্কিটে ইন্টারনালে যতই বিজিটি অনেক কিছু থাকুক এখানে ইন্টারনাল কোনো লস হবে না, যেহেতু আমরা আইডিয়াল কেসের জন্য চিন্তা করছি। কমন মোড রিজেকশন রেশিওর ভ্যালু বলা হচ্ছে এখানে ইনফিনিট, তার মানে এই দুইটা যে টার্মিনাল আছে 2 নাম্বার পিন আর 3 নাম্বার পিন, এই দুইটা তিন ইনপুটের মধ্যে যদি তুমি সিমিলার ইনপুট দিয়ে দাও তাহলে দুইটার মধ্যে একই ভোল্টেজ থাকবে, কোনো পার্থক্য হবে না, দ্যাট মিন্স রেজাল্টেন্ট জিরো হবে। বাট প্র্যাকটিক্যালি দেখা যায় যে এদের মধ্যে একটা ভেরিয়েশন আসে, বা সেই ভেরিয়েশনটা আসবে না। যদি এটা ভেরিয়েশন না আসে তখনই এটা কমন মোড রিজেকশন রেশিও ইনফিনিটি হয়ে যাবে, কারণ এটা ফর্মুলার নিয়ম হচ্ছে যে ইনপুট ডিভাইডেড বাই আউটপুটের ভেরিয়েশন। আউটপুটের ভেরিয়েশন যদি জিরো হয়ে যায় তাহলে ইনপুট বাই আউটপুট, যেহেতু আউটপুট জিরো তার সামথিং ডিভাইডেড বাই জিরো মিনস হচ্ছে ইনফিনিটি, ওটাই বলা হচ্ছে যে কমন মোড রিজেকশন রেশিও হয়ে যাবে ইনফিনিটি। এটা আমরা ম্যাথমেটিক্যালি দেখবো, এই রিলেটেড কিছু প্রবলেমও আছে, এটা ডেরিভেশন আছে, তা আমরা পরে সামনে দেখব। আর এরপরের যেটা সেটা হচ্ছে যে ইনপুট ইনফাইনাইট পাওয়ার সাপ্লাই রিজেকশন রেশিও, এটা হচ্ছে আরেকটা প্রপার্টি ডিভাইসের, যে তুমি যে পাওয়ার সাপ্লাই দিবা সেটা ভেরিয়েশন বা চেঞ্জ হলে আউটপুটে কতটুকু ইফেক্ট হবে সেটা বলা হচ্ছে এখানে কোনো ইফেক্ট হবে না, এটা রেশিও অনেক বেশি। এবং লাস্ট অফ অল বলা হচ্ছে যে এখানে যত প্যারামিটারই বলা আছে সবগুলি টেম্পারেচারের উপর কোনো ডিপেন্ডেন্সি নেই, তার মানে এগুলো টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, তুমি যত কিছুই ভেরিয়েশন বা যাই করো এখানে টেম্পারেচারের কোনো ইফেক্ট হবে না। ঠিক আছে, বা এগুলো যেহেতু সবই বলছে এগুলো সবই হচ্ছে আইডিয়াল কেসের উপর বেস করে, তা আমরা জানি যে আইডিয়াল কোনো কিছুই তো আসলে ফিজিবল না। তা আমাদের যদি কোনো কিছু কখনো বলা হয় যে ওপেম এর আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলি বলো বা লেখো, তখন আমরা এগুলি বলবো, আদারওয়াইজ আমরা প্র্যাকটিক্যাল কেস যেটা আছে সেটা দেখবো। বাট এটা দেখার আগে তোমরা একটু কাইন্ডলি, আমরা একটু 2 মিনিট ব্রেক নিচ্ছি, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। এই পর্যন্ত যেগুলি বলেছি এগুলি কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তা আমরা আজকে জাস্ট থিওরিটিক্যাল জিনিসই দেখবো, যেহেতু ওপিএম নিয়ে পড়ছে, তা আমরা আজকে আসলে বেশি নাই, প্র্যাকটিক্যাল কেস বলতে বলতে শেষ হয়ে যাবে। দেন আমরা পরের দিন থেকে আদার্স অ্যাপ্লিকেশন বা আদার্স প্রপার্টি গুলি বলবো, দেন আমরা আস্তে আস্তে সার্কিটের ডিজাইন বা সবকিছু নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, ওকে, তাহলে তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে নাও, দেন আমরা এটা নিয়ে ডিসকাস করছি।
মানে এত অল্প ভ্যালু হলে হয়ে যাবে। আর যদি ইনপুটে 1 ভোল্ট দেই তাহলে কত ভোল্ট আসবে? তাহলে কত ভোল্ট হওয়া উচিত? 2 lakh 2 লাখ। আচ্ছা, এখন তাহলে এখানে প্রশ্ন আসছে, তাহলে তো ওপেন দিয়ে আমরা এরকম ভোল্টেজের অ্যাম্পলিফিকেশন করতে পারতাম না, ট্রান্সফরমার এইসব বাদ টাদ দিয়ে? সেটা তো হচ্ছে না, কারণ হচ্ছে যে বেসিক্যালি মানে বলছে যে যদি এত মিলি ভোল্ট দিয়ে 2 লাখ অ্যাম্পলিফিকেশন করে ভ্যালু পাবো, ইনপুটে যদি 1 ভোল্ট দেই তাহলে আউটপুট তো 2 লাখ ভোল্ট হওয়ার কথা। তো এইভাবে আমরা ওপেম ইউজ করে অনেক বেশি ভোল্টেজ ইজিলি পেতে পারতাম না? তা সেটাই বলছি যে ওপেম দিয়ে তো এই জিনিস আমরা থিওরিটিক্যালি বলছি, বাট প্র্যাকটিক্যালি সম্ভব না, কারণ প্রত্যেকটা ডিভাইসের আউটপুটে এরকম আনলিমিটেড না। যেটা আমরা একটু আগে বলেছিলাম যে আউটপুটের ভ্যালুটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হবে, বাট এটা প্র্যাকটিক্যালি সম্ভব না। তখন এরকম বড় ভ্যালু আসলে আমরা পাবো না। আচ্ছা, তো কেন পাবো না আমরা একটু পরে দেখছি। তাহলে থিওরিটিক্যালি কি বলা হচ্ছে যে আমরা যদি 741 ওপেম নেই তাহলে তার ওপেন লুপ গেইনের ভ্যালুটা 2 লাখের মতো অ্যারাউন্ড। সেকেন্ড হচ্ছে যে এর ইনপুট ইম্পিডেন্স আমরা যেটা বলছিলাম ইনফিনিটি, তো ইনফিনিটি বলতে কিছু নাই, বাট ওপেম এর ইনপুট ইম্পিডেন্স অনেক বেশি, সেটা মেগা ওহম রেঞ্জের বা তার থেকে বেশি। আচ্ছা, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি আলাদা আলাদা যদি কেউ ওই ওপেম তৈরি করে, দেখা যায় তাদের রেঞ্জের ভ্যালুতে কারো 6 মেগা ওহম, কারো 10 মেগা ওহম, ঠিক আছে, এরকম ভেরিয়েশন পাওয়া যায় ইনপুট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। বাট স্টিল এটা অনেক বেশি। কেন বেশি? কারণ সার্কিটে আমরা কি নরমালি যে রেজিস্ট্যান্স গুলো ইউজ করি ওগুলো কি মেগা ওহমে থাকে? কোন রেঞ্জে থাকে? শুধু ওহম ওহম, মিলি ওহম কিলো কিলো ওহম পর্যন্ত আমরা ইউজ করি, যে 100 কিলো বা এরকম কিছু। বাট আমরা কি 1 মেগা 2 মেগা বা 100 মেগা এরকম কি ইউজ করি? দেখো, নরমালি করি না, ঠিক আছে। তা ওই হিসেবে দেখা যাচ্ছে যে আমাদের এখানে মেগা ওহম, তার মানে আমাদের সার্কিট প্রত্যেকটা সোর্সেরই একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স এরকম কিছু থাকে। আর এটা হচ্ছে ওপেম এর ইনপুট রেজিস্ট্যান্স, ঠিক আছে। আর এটা হচ্ছে সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স। ধরো এটা ভোল্টেজ হচ্ছে ভি ভোল্ট, আমরা জানি এটা যেটা অনেক বড় ভ্যালু না, ধরলাম যে এরকম যে সোর্স ইন্টারনাল 100 কে, বাট এটা তো স্টিল 2 মেগা বা তার থেকে বেশি। তা দেখো তো কত টাইমস বেশি, এটা 20 টাইমস বেশি না? ঠিক আছে। আচ্ছা, তার মানে এত বড় তো আমরা নেই না, তার মানে এত বড় ভ্যালু নিলে হলেও আমাদের সমস্যা, তাও দেখা যাচ্ছে যে 20 টাইমস বেশি, তার মানে এই বইয়ের ম্যাক্সিমাম ভোল্টেজটা এখানে ড্রপ হবে। বুঝতে পারছো? দ্যাট মিনস এটা ওপেন সার্কিটের মতোই থাকবে। তাই সেটাই বলা হচ্ছে যে ওপেম এর ইনপুট রেজিস্ট্যান্স অনেক বেশি, সেটা 2 মেগার থেকে বেশি। সিমিলার ভাবে ওপেম এ বলা হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স অনেক কম, সেটা বিলো 75 ওহম। তা 75 ওহম আসলে খুবই কম, কারণ আমরা যখন আউটপুট সাইড থেকে মেজার করব আমাদের লোড গুলি 1K 2K 3K বা 110K এরকম কিছু একটা হবে। তাই ওর রেসপেক্টে এই 75 ওহম অনেক কম, ঠিক আছে। সো স্টিল এগুলি অনেক বেনিফিট, এই প্রপার্টি গুলি। এই কারণে ওপেম অনেক বেশি ব্যবহার করা হয় এবং ওপেম দিয়ে জিনিস ডিজাইন করা তুলনামূলক অনেক ইজি, ঠিক আছে। সেকেন্ড, এরপরে গুলি দেখি যে অফসেট কারেন্ট, ইনপুট অফসেট কারেন্টের ভ্যালু অনেক কম, সেটা 10 ন্যানো অ্যাম্পিয়ার, যেটা খুবই কম। ইনপুট অফসেট ভোল্টেজ যেটা, সেটারও ভ্যালু তুলনামূলক অনেক কম, সেটা হচ্ছে 2 মিলি ভোল্টের মতো। তাও এগুলি অফসেট ভ্যালু যদি থাকে তো সেক্ষেত্রে এরকম একটা রেঞ্জের হতে পারে। আর একটু আগে যেটা বলছিলাম যে 2 লাখ ভোল্ট কেন পাওয়া যাবে না, কারণ হচ্ছে আউটপুট রেঞ্জটা আসলে ইনফিনিটি না, আউটপুট রেঞ্জটা হচ্ছে প্লাস মাইনাস ভিসিসির মধ্যে। তার মানে তুমি যে সাপ্লাই দিবা সেটা যদি প্লাস ভিসিসি ম্যাক্স হয় আর মিনিমামটা যদি মাইনাস ভিসিসি হয়, তোমার আউটপুটটা আসলে এই দুইটার রেঞ্জের মাঝে থাকবে, এর থেকে বেশি বা এর থেকে কম দিতে পারবে না। তার মানে যখন তোমার ভ্যালুটা এই প্লাস ভিসিসি থেকে বেশি হয়ে যাবে তখন আমরা ওখানে স্যাচুরেশন পাবো। যেমন তোমরা কি বিভিন্ন অ্যাম্পলিফায়ার তো অলরেডি ল্যাবে দেখেছো না, সিমুলেশন ল্যাবে বা ইয়ে ল্যাবে আমরা এরকম দেখেছিলাম যে অ্যাম্পলিফায়ারে একটা কার্ভ বের হয়ে গিয়ে, ট্রান্সফার কার্ভ বলছি বেসিক্যালি, ফিক্সড হয়ে যায় এভাবে। আচ্ছা, তাহলে এখানে ফিক্সড হয়ে যাওয়ার কারণ কি? যখন ফিক্সড হয় ওখানে একটা ফিক্সড ভ্যালু থাকে, আমরা বলি না যে এটাই হচ্ছে তার বায়াসিং এর লেভেলের সমান? বলেছিলাম এরকম, বা তোমরা দেখেছো এরকম যে এই জায়গায় তো বলেন যে এটা হচ্ছে বায়াসিং, এটা হবে মাইনাস ভিসিসি, এটা হবে কত প্লাস ভিসিসি। কারণ হচ্ছে
এর আগ পর্যন্ত দেখো এই জায়গায় কার্ভটা যদি চিন্তা করো, দেখো ইনপুট বাড়ছে আউটপুট বাড়ছে, বাট এরপরে এই পার্টিকুলার ভ্যালুর পরে ইনপুট বাড়ালে আউটপুট কি আর বাড়তেছে না ফিক্স হয়ে যাচ্ছে, বা এই পার্টিকুলার ভ্যালু পরে ইনপুট কমালে কি আউটপুট কমছে না ফিক্স হয়ে যাচ্ছে, ফিক্সড হয়ে যাচ্ছে। তো এইটাকে বলা হচ্ছে স্যাচুরেশন। তার মানে কেন স্যাচুরেশনে চলে যাচ্ছে, কারণ ওপেন তার যে সাপ্লাই দিচ্ছে তার থেকে বেশি রেঞ্জ বা তার থেকে কম রেঞ্জের আউটপুট দেখাতে পারবে না, ঠিক আছে। ওকে, নেক্সট যেটা সেটা হচ্ছে আউটপুট কারেন্টটাও ইনফাইনাইট না, এটা একটা ফাইনাইট ভ্যালু থাকবে। এর স্পেসিফিক ভ্যালু আমি পাইনি কোথাও এরকম, পাইলে আমি এখানে নোটে অ্যাড করে দিব, কারণ এই ভ্যালুগুলো সবগুলো বইতে দেওয়া নাই, আমি অনেক ডাটা শিট থেকে দেখে আমি বের করেছি, তো ওখানে এই ভ্যালুগুলো দেওয়া ছিল। এটার ভ্যালু আমি স্পেসিফিক পাইনি, এই জন্য দেয়নি, যদি পাই আমি এখানে অ্যাড করে দিব। এর পরেরটা হচ্ছে ফাইনাইট ব্যান্ডউইথ। বলা হচ্ছে ব্যান্ডউইথ আসলে ইনফাইনাইট না, এখানে একটা ফাইনাইট ভ্যালু আছে। তবে তার এটা বোঝার আগে বুঝতে হবে যে তোমরা যদি বিজিটি ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখো তা সেটা দেখতে ছিল এরকম। এটা মেবি লাস্ট সেমিস্টারে আমরা দেখেছিলাম, ব্যান্ড পাসের মতো পেয়েছিল কেউ, মানে ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ কমন ইমিটর অ্যাম্পলিফায়ার এরকম কিছু একটা ছিল। তা মনে রাখবো বিজিটির ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে এরকম, তার মানে বিজিটি লো ফ্রিকোয়েন্সিতে আর একদম হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করে না, মাঝের একটা ব্যান্ডে কাজ করে। এটা হচ্ছে বিজিটির জন্য, ঠিক আছে। বাট ওপেম এর ফ্রিকোয়েন্সি রেসপন্সটা হচ্ছে লো পাস ফিল্টারের মধ্যে এরকম, তার মানে এ জিরো থেকে একদম লো ফ্রিকোয়েন্সিতে কাজ করে, আবার মোটামুটি একদম হাই ফ্রিকোয়েন্সির এক পর্যন্ত কাজ করতে পারে। তা বলা হচ্ছে এই ব্যান্ডউইথ যেটা এখানকার সেটার ভ্যালুটা আসলে একটা ফাইনাইট, ইনফাইনাইট ভ্যালু না। বাট এই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে বের করতে পারি 741 এর জন্য। সেটা বের করার জন্য আমরা এই পরের এক্সাম ইয়েটা দেখলে বুঝতে পারবো। দেখো এখানে একটা কথা বলা আছে, গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট, এটার ভ্যালু ইনফিনিটি না, এটার একটা ফাইনাইট ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে এই 741 এর জন্য 1 মিলিয়ন। গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট তোমরা ল্যাবে বের করেছো না? জি স্যার, হ্যাঁ, গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট করেছো। তো গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট মানে কি, যে সার্কিটটা যে গেইন দিবে ম্যাক্সিমাম তার সাথে কি গুণ করে দিব, তার ব্যান্ডউইথ। এই দুইটা গুণফলকে কি বলা হচ্ছিল, গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট। এবং বলা হয়েছিল কি যে যে ডিভাইসটা নিবে ওই ডিভাইসটার জন্য এই গুণফলের ভ্যালুটা কি থাকে, কনস্ট্যান্ট হয়ে থাকে বলেছিলাম না। তাহলে এখানে বলা হচ্ছে গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টের ভ্যালু হচ্ছে কত, 1 মিলিয়ন। তাহলে গেইন ব্যান্ডউইথ যদি 1 মিলিয়ন হয়, তাহলে আমি যদি ধরি গেইন 1, তাহলে ব্যান্ডউইথ কত হবে, ম্যাক্স 1 মিলিয়ন পাওয়া যাবে না? হ্যাঁ স্যার। তার মানে গেইন 1 মানে কি, ইনপুট যে আউটপুটটাই, শুধু এরকম কেসে তুমি সার্কিট ডিজাইন করো তাহলে ম্যাক্সিমাম আমরা ব্যান্ডউইথ পাচ্ছি 1 মিলিয়ন। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে ফাইনাইট ব্যান্ডউইথটা কত সেটা বের করতে পারি, যে ফাইনাইট ব্যান্ডউইথ কত হবে, তাহলে তাহলে আসলে 1 মিলিয়ন হওয়া উচিত। হ্যাঁ, তবে তুমি যদি গেইন কমায় আনো তাহলে এটা আরো বেশি পাওয়া যাবে, বাট নর্মালি আমরা এই পর্যন্তই বের করি, ঠিক আছে। বুঝতে পেরেছি কি? ওকে, অ্যাম্পলিফিকেশনের জন্য বলছি, তাহলে ফাইনালি এটা বুঝলাম। এর পরেরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ফাইনাইট স্লিউ রেট, এবং তার ভ্যালু হচ্ছে 0.5 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড। আচ্ছা, এর মানে হচ্ছে যে আমাদের যে ওপেমটা দিয়ে যদি আমরা কোনো সার্কিট ডিজাইন করি, তা আউটপুটের ভেরিয়েশন যদি প্রত্যেক মাইক্রোসেকেন্ডে 0.5 ভোল্টের মধ্যে থাকে, তাহলে মানে 0.5 মাইক্রো ভোল্টের মধ্যে থাকে প্রত্যেক সেকেন্ডে, তাহলে আমরা এটার আউটপুটটা যেরকম আসা উচিত ওই রকমই হুবহু দেখবো। বাট আউটপুটের ভেরিয়েশন যদি ক্যালকুলেশন করে আমরা দেখি যে 0.5 থেকে বেশি আসতেছে, তাহলে তখন আর ওপেম ওই আউটপুটটাকে হুবহু রিপ্রোডিউস করতে পারবে না। আচ্ছা, এর ব্যাখ্যা কি, যে একটা সিগন্যাল যদি এরকম হয়, এটা ধরো আউটপুট হওয়া উচিত, কিন্তু দেখা গেল যে 0 থেকে এই 1 মাইক্রোসেকেন্ড, ধরো এই জায়গায় ভ্যালু, এটা ভেরিয়েশন যেতে এইটুক রেঞ্জ হচ্ছে 1 সেকেন্ড, মানে 1 ভোল্ট। তাহলে দেখো তো 1 মাইক্রোসেকেন্ডে এই আউটপুটটা আনতে গেলে কতটুকু ভেরিয়েশন করতে হবে, তার কত ভোল্ট যেতে হবে? হ্যাঁ, 1 ভোল্ট যেতে, বাট তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত? এই যে আমরা লিখে দিয়েছি, এটা তো ম্যাক্সিমাম ক্যাপাসিটি না, ম্যাক্সিমাম ক্যাপাসিটি থেকে কি এটা বেশি না কম? বেশি। তাহলে কি সেই ওয়েবসাইটটা দেখাতে পারবে স্ক্রিনে, যখন তুমি ওপেন কি ওয়েবসাইটটা রিপ্রোডিউস করতে পারবে? হ্যাঁ, পারবে? পারবে না। তাহলে তখন কি হবে, সে তার ম্যাক্সিমাম স্টেপ হিসেবে যাবে, দ্যাট মিন্স এই পর্যন্ত যাবে। সেটা কত,
0.5, তার মানে সে 1 মাইক্রোসেকেন্ডে 0.5 যাবে। স্টিল এখন দেখবে কি এই জায়গায় ভ্যালু বেশি, তাহলে সে এই পর্যন্ত আবার যাবে। এই জায়গায় যাওয়ার পর যখন দেখবে যে এর পরবর্তী ভ্যালু কমে যাচ্ছে, তখন সে আবার কমা শুরু করবে। বাট তার এই যে মুভমেন্ট যেটা হবে সেটা হবে তার ম্যাক্সিমাম স্টেপ ধরে ধরে। কথা কি বুঝতে পারছি? তখন আমরা আউটপুটটা এরকম একটা ট্রায়াঙ্গুলার বা ডিস্টোর্টেড ওয়েভ পাবো। এই ডিস্টোর্টেড ওয়েভ থেকে তার ম্যাক্সিমাম স্টেপটাও আমরা আবার মেজার করতে পারবো। এটি স্লিউরের মেজার করার প্রসিডিউর। বাট এই জিনিসটা ডিপেন্ড করছে কিসের জন্য বলছি, যে সময়ের রেসপেক্টে যদি তার এই রেঞ্জ তার ভ্যালু থেকে বেশি ভেরিয়েশন আউটপুটে, তাহলে আমরা তখন এরকম আউটপুট ডিস্টোর্টেড পাবো। তো এই যে প্রপার্টিটা সেটা মানে বের হয় আসলে স্লিউ রেট দ্বারা। ঠিক আছে, স্লিউ রেট থেকে আমরা এই জিনিসটা মেজার করতে পারি। ওকে, তা এই কাজটা আসলে কিভাবে ভেরিয়েশনটা করা যায়, আমরা চাইলে অ্যাম্পলিটিউড অনেক বেশি বাড়াতে পারি, অথবা আমরা ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ করে দিই, যদি এমন করে যে আমাদের ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন অনেক বেশি, তা আমরা জানি ফ্রিকোয়েন্সি বাড়া মানে কি একটা সিগন্যাল অনেক কম সময়ে বারবার তার ডাইরেকশন চেঞ্জ করো না, তাহলে অনেক বেশি ভেরিয়েশন হবে, তখন আমরা আসলে স্লিউ রেট মেজার করতে পারবো। স্লিউ রেট এটা বুঝতে পেরেছি? ওকে, এরপরে যেটা হচ্ছে বলা হচ্ছে কমন মোড রিজেকশন রেশিওটা ইনফিনিটি না, এটা 90 ডেসিবেলের মতো। তার মানে ইনপুট দুইটা টার্মিনালের মধ্যে ইনপুট দিলে ওর মধ্যে কিছুটা নয়েজের এফেক্ট থাকে, এবং সেটা হচ্ছে এইটা। দেন পাওয়ার সাপ্লাই রিজেকশন রেশিও, এটার একটা ভ্যালু আছে 30 মাইক্রোভোল্ট পার ভোল্ট। তার মানে আউট সাপ্লাইতে যে প্রত্যেক ভোল্টের জন্য 30 মাইক্রোভোল্ট করে ডেভিয়েশন হতে পারে। ঠিক আছে, দেন বলা হচ্ছে যে এখানে যতগুলি প্রপার্টি বা ভ্যালু এই পর্যন্ত লিখে বলা হয়েছে, সবগুলি ভ্যালুই টেম্পারেচারের দ্বারা এফেক্টেড, দ্যাট মিন্স এগুলি টেম্পারেচারের জন্য চেঞ্জ হতে পারে। এরপরে প্রপার্টি যেটা বলা হয়েছে যে এখানে ওপেম এ আসলে আমরা বলেছিলাম লসলেস, লস হবে না, এখানে ওপেম এর ভিতরে হিট হিসেবে কিছুটা লস হবে, এবং সেই পাওয়ার লসের অ্যামাউন্টটা হবে 50 মাইক্রোওয়াটের মতো যদি আমরা 741 ওপেম ইউজ করি। এবং আরেকটা কথা বলা হয়েছে যে এখানে ওপেম এর যখন আমরা অ্যাম্পলিফায়ার বানাবো, এই অ্যাম্পলিফায়ার বানালে এখানে আমরা নয়েজের জন্য আউটপুটে কিছুটা এফেক্ট হবে। ঠিক আছে, তার মানে আমরা যদি অ্যাম্পলিফায়ারে কোনো সিগন্যাল নাও দেই, তাও দেখা যাবে যে আউটপুটে কোনো কিছু একটা ভোল্টেজ আমরা পাচ্ছি। ঠিক আছে, র্যান্ডম ভোল্টেজ। কেন? যেহেতু এখানে ইনপুটে নয়েজ আছে, ওইটাকে সে অ্যাম্পলিফাই করে আউটপুটে একটা র্যান্ডম ভোল্টেজ। তার মানে এটা থেকে এটা প্রমাণ হয় যে ওপেম এর আসলে নয়েজের এফেক্ট আছে। এটা তোমরা ল্যাবে যখন প্র্যাকটিক্যালি যাবা, মানে ইলেকট্রনিক্স ল্যাবে, কখনো দেখবো ওপেম ইউজ কানেক্ট করার পরে দেখবে কোনো ইনপুট যদি 2 বা 3 ইনপুট নাও দাও, বা আউটপুটে মাল্টিমিটার ধরলে দেখবে কিছু মিলি ভোল্ট তোমরা সিগন্যাল পাবা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে যে এখানে ওপেমে আমরা বলছি কোনো ফেজ শিফট হয় না, বাট এখানে ফেজ শিফট হবে, কারণ এখানে ইনপুট ক্যাপাসিট্যান্স আছে, এবং ইনপুট সার্কিটারির জন্য ওপেমে আসলে কিছুটা ফেজ শিফট আসতে পারে। ঠিক আছে, আর লাস্ট অফ অল বলা হচ্ছে যে ওপেম এর যে ইনপুট আউটপুটের রিলেশন, তার মানে এই যে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ, এটা মানে তো যে ইনপুট এবং আউটপুটের রিলেশন, এটা আসলে নন লিনিয়ার, এটা লিনিয়ার না। এবং এই নন লিনিয়ার হওয়ার মেন কারণটাই হচ্ছে স্যাচুরেশন। যেমন দেখো এই কার্ভে কি হচ্ছে, একসময় গিয়ে ভিসিসি তে স্যাচুরেটেড হয়ে যাচ্ছে না, প্লাস মাইনাস ভিসিসি তে, সেটার জন্য স্যাচুরেশন হচ্ছে। স্লিউ রেটে যেমন তার লিমিটের থেকে বেশি হলে কি সে ওই আউটপুটটা দিতে পারে না, সেটার জন্য নন লিনিয়ারিটি হচ্ছে। এবং ফেজ যেহেতু মাঝে মাঝে শিফট হয়ে যায়, যেহেতু আমরা ইনভার্টিং নন ইনভার্টিং ইনপুটের ইস্যু আছে, এবং ক্যাপাসিটরের জন্য যেহেতু কিছুটা ফেজ শিফট হয়, এই জন্য ইনপুট এবং আউটপুটের ক্যারেক্টারিস্টিক্স ডাইরেক্টলি লিনিয়ার না, নন লিনিয়ার। তো এগুলি সবগুলো যেগুলি বললো, এগুলি হচ্ছে প্র্যাকটিক্যাল ওপেমের ক্যারেক্টারিস্টিক্স। তো এগুলি কি বুঝতে পেরেছি? স্যার হ্যাঁ বলো। স্যার স্লিউরেটের যেটা ছিল, স্যার স্লিউরেটে যেমন 0.5 ভোল্টের পর হচ্ছে গিয়ে 1 ভোল্ট যেহেতু ম্যাক্সিমাম, কিন্তু তার কাছে 0.5 ছিল স্যার, ওটার পরে আমার স্যার নেগেটিভে যাওয়ার কথা না, মানে স্যার 0.5 মতো ম্যাক্সিমাম যাবে এরকম কি ছিল, এরপর আবার নেগেটিভে যাওয়া শুরু করবে? এটা হচ্ছে যে ওই যেটা বলছিলাম যে এটা হচ্ছে আউটপুট না, তা আমরা যদি এরকম হয় যে তার ম্যাক্সিমাম স্টেপ সাইজটা এই রেঞ্জের থেকে বেশি রেটে আউটপুট ভেরিয়েশন হতো, তাহলে তো সে এটা আর রিপ্রোডিউস করতে পারবে না। তখন সে কি করবে, তার ম্যাক্সিমাম স্টেপ তার যাওয়া উচিত কোন জায়গায়, এটাকে ফলো করে তৈরি হওয়া উচিত না আউটপুটটা? জি স্যার। আর সেটা তো পারছে না, কারণ তার স্টেপ সাইজটা এর থেকে এটা বেশি রেটে চেঞ্জ হচ্ছে। যেহেতু এখানে 1 ভোল্ট বলছি, ঠিক আছে, এখানে 1 ভোল্ট আর এখানে 1 মাইক্রোসেকেন্ড, তখন সে যেটা করবে 1 মাইক্রোসেকেন্ড কে ওই তার যে হিসাব যে সে 1 মাইক্রোসেকেন্ডে 0.5 ভোল্ট যেতে পারবে, সে ওইভাবে লিনিয়ার ভাবে আগাবে। দেখো এখানে যদি 0.5 এ আসো, এটা তো 1, এর ভ্যালুকে আরো বাড়ানো উচিত না, সে আরো বাড়বে।
বাড়তে বাড়তে যখন এখানে চলে আসবে তখন দেখো এখন দুইটা ভ্যালু সেম, সে আর একটু বাড়ার পরে কি দেখবে যে এখন আউটপুট কি আর বাড়ছে না আউটপুট কমে যাচ্ছে। ও আচ্ছা, তা এ কি করবে, এ কি আর বাড়বে? না স্যার। এখন তাহলে এ আবার ওই একই রেটে কমা শুরু করবে, বাট কমেও তো একে ধরতে পারবে না, কারণ এ তো বেশি রেটে কমছে আর এর রেট কম, তে কমতে কমতে এইভাবে করে আবার এক সময় যাবে, যখন আবার এই রেঞ্জ দেখা যাবে না এর ভ্যালু বেড়ে গেছে তাই আবার বাড়বে, এইভাবে করে আমরা ট্রায়াঙ্গুলার একটা ডিস্টর্টেড রেট পাবো। বুঝতে পেরেছে? স্যার আর আরেকটা হচ্ছে কি লাস্ট সিমুলেশন এক্সাম স্যার দেখা, জি স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার এখানে স্যার, বলো। হচ্ছে লাস্ট সিমুলেশন পারফরমেন্স টেস্ট হয়েছিল স্যার আমাদের, সেখানে দেখা স্যার, সেখানে লাস্ট সিমুলেশন এক্সামে দেখা গিয়েছিল যে এরকম ভাবে ডিসটরশনটা আসে স্যার, একটা নন একটা সায়েন্সের বই আসে কিন্তু স্যার অন্যরকম, মানে স্যার ট্রায়াঙ্গুলার কি সবসময় আসবে এরকম না কিছু? ট্রায়াঙ্গুলার না, এমন হতে পারে যে ধরো এই জায়গাটা লিনিয়ার বাট কার্ভটা গিয়ে এখানে কার্ভ হয়ে আবার আছে, মানে পিওর সাইন না, কিছুটা ডিস্টোর্টেড, তুমি দেখে বুঝতে পারবা, সেটা হলো মেজার করতে পারবা, বাট লিনিয়ার রিজন থাকতে হবে। যদি দেখো যে এরকম লিনিয়ার না হয় এই কার্ভটা একটু বেঁকে বেঁকে যাচ্ছে, তাহলে আসলে লিনিয়ার হয়নি। এই জায়গায় ভেরিয়েবল আছে, ভেরিয়েবল স্টেপ নিলে আমরা আসলে মেজার করতে পারবো না অ্যাকুরেট ভাবে। বুঝতে পারছো কি বলছি? মানে কার্ভটা যদি এরকম, আমরা যদি আউটপুট কার্ভটা এরকম লিনিয়ার পাই, তাহলে আমরা লিনিয়ার দিয়ে স্লিওরে মেজার করতে পারবো। আউটপুট কার্ভটা যদি এরকম ভেরিয়েশন হয়, দেখো এই জায়গায় যে বাড়ার রেট, এখানকার বাড়ার রেট কি সেম না ডিফারেন্ট? এর স্লোপটা দেখো এই জায়গায় এরকম, এই জায়গার স্লোপটা দেখো এরকম, তাহলে ডিফারেন্ট হয়ে গেল না? তো এখান থেকে আমরা স্লিওর মেজার করতে পারবো না। আমরা যেখানে মোটামুটি স্লোপ একই রকম থাকবে এরকম একটা লাইন পেলেই আমরা স্লিওর মেজার করতে পারবো। আর কোনো কোশ্চেন? ওকে, আর কোশ্চেন আছে কোনো, না শেষ করে দিব? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। স্যার